তো সৃজিতা কেমন আছো বলো? হ্যাঁ ম্যাম, এই চলছে। 11 এর পড়া তো শুরু করে দিয়েছি। আপনি কেমন আছেন বলুন? এই তো আমি ভালো আছি। আচ্ছা, লাইফ সায়েন্সে কত হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞানে? লাইফ সায়েন্সে মাধ্যমিক জীবন বিজ্ঞানে 86 পেয়েছি। 86 পেয়েছো। আচ্ছা, তো তুমি আমাকে বলো, আমি কয়েকটা পার্টে তোমায় প্রশ্ন করছি যে আমি তো পড়িয়েছি সেটা তো আমি জানি, আমি তোমার থেকে শুনতে যাচ্ছি এবং যারা তোমার পরের বছরে ভাই বোনরা আছে তারা তোমার থেকেই শুনতে চাই। ঠিক আছে? তো ঘরেই অন্ধকার, মানে কারেন্ট নেই নাকি? ম্যাম আসলে না, এখানে একটু নেটের প্রবলেমের জন্য না এরকম লাগছে, কিন্তু ঘরেতে লাইট জ্বলছে। আচ্ছা আচ্ছা, দেখো, তুমি কিভাবে সারা বছর পড়াশোনা করেছো ফার্স্ট ওটা, ঠিক আছে? এবং পরীক্ষার হ্যাঁ, আগে কীভাবে তুমি পড়েছো, এবং কিভাবে তুমি পরীক্ষা নোটস প্রস্তুতি করেছো এবং পরীক্ষার খাতায় লিখেছো, ফার্স্টে তুমি আমাকে বলো। কারণ এই জিনিসগুলো জানলেই যে সামনের বছরে যারা তোমার ভাই বোনেরা আছে তাদের উপকৃত তারা হবে, তাই তো? তো ফার্স্ট অফ অল আমাকে তুমি বলো, তুমি সারাটা বছর কীভাবে পড়েছো? খুব ভালোভাবে তুমি পড়েছো, কারণ আমার কাছে তুমি পড়েছো তো আমি জানি। এবার তুমি সেটা বলো, তুমি কিরকম করে পড়েছো, বলো। ঠিক আছে ম্যাম, আমি শুধু লাইফ সায়েন্সটার ক্ষেত্রেই বলছি এটা। সর্বপ্রথম যখন যে আমি তো ফার্স্ট সামেটিভটা তো আমার আপনার কাছে তো শুরু হয়নি, হুম কেন ফার্স্ট সামেটিভ যখন এক্সামটা দিই তার আগে পর্যন্ত আমি ওই ইউটিউবের ভিডিও দেখে বলুন বা ম্যামেরা স্কুলেতে যা বলতেন ওইগুলো থেকে ওই নোটস বানিয়ে যতটা সম্ভব বা বই থেকে একটু পড়ে ভালো করে এক্সাম দিতাম। আমি নিজে সর্বস্ব 100% দিতাম, আমি ভালো করে লিখতামও, কিন্তু আমি সেই মতো মানে মার্কস পেতাম না। তো আমি ভাবলাম না এরকম ভাবে তো কতদিন চলবে, কেননা মাধ্যমিকে তো একটা ভালো মতন একটা মার্কস যদি না স্কোর করি তাহলে আমার অবভিয়াসলি একটা হয়তো যে ইম্প্যাক্ট করবে রেজাল্টের উপরে। তো সেই জন্য আমি আপনারও ভিডিও দেখতাম অনেক, আপনার ইউটিউবে দেখতাম যে আপনি খুব ভালো পড়ান, ভালো বোঝান। তো সেই থেকে এবার আমি ভাবলাম যে আমি আপনার কাছে পড়বো। তো এবার আপনাকে আমি মেসেজ করি, করি, তারপরে আস্তে আস্তে আপনার কাছে যখন পড়া শুরু হলো, তো আপনি নিয়মিত রেগুলারলি ক্লাস করাতেন, আমি রেগুলারলি সেখানে বসে বসে নোট বানাতাম। নোটস সব বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনি হোমওয়ার্ক দিতেন, হোমওয়ার্ক গুলো সব কমপ্লিট করে সময় মতো করে আপনাকে জমা দিয়ে দিতাম। হুম তারপরে আবার সপ্তাহে একটা পার্টিকুলার কোনো শনিবার হোক বা রবিবার একটা পার্টিকুলার ডেট দেখে পুরো সপ্তাহ ধরে যা পড়লাম সেটা একবার করে রিভিশন দিতাম, যাতে করে আমার জিনিসগুলো মনে থাকবে। একদম, মানে প্রথমে ক্লাসে তো ক্লাসেই লিখিয়ে দেয়, যেমন এইটা পিছনে রয়েছে এরকম ক্লাসে তোমাদের যেরকম লিখিয়ে দেয় ক্লাসে তুমি কনসেপ্টটা বুঝে লিখে নিলে এবং তারপরে তুমি সেটা ফেয়ার খাতায় নোট করতে, তাই তো? ওটা তো রাফ খাতায় তোমাদের লিখতে বলি, তারপর তুমি ফেয়ার খাতায় নোটস করতে, এবং যেটা একদম সাজেস্টিভ হুম। কোশ্চেন ভিত্তিক, তাই তো? একদম হ্যাঁ। কোশ্চেন ভিত্তিক যেটা নোটস করতে, তারপরে সেটা হোমওয়ার্কও চেক করা হতো। বলো। হুম। হ্যাঁ, যেটা আপনি এদের যে মানে হোমওয়ার্ক গুলো দিতেন এবার সেগুলো মানে তো যেগুলো আমি নোটসে লিখেছি সেইগুলো তো রাফলি লিখতাম, আর সেখানে একদম পুরো খুব সুন্দরভাবে গুছিয়ে করে লেখা আছে, ভালো করে এক্সপ্লেন করে ডায়াগ্রাম এঁকে। তো সেইভাবে আপনাকে করে পাঠাতাম, আর সেই মতোই প্রতি বছর ফলো করা মেনটেন করার চেষ্টা করতাম। একদম, মানে তুমি নোটসের প্রথম ব্যাপারটা যে তুমি যেটা বলছো অল্প অল্প করে যেটু ক্লাসে হলো তুমি রাফ খাতায় নোটস করে নিতে, তারপর যেরকম তোমাকে বলা হতো কোশ্চেন আনসার ওইটার ভিত্তিকে দিয়ে দেওয়া হতো, সেটা তুমি ফেয়ার খাতায় করে নিয়ে তুমি হোমওয়ার্ক সাবমিট করে দিতে, তাই তো? এভাবে হচ্ছে তুমি শুরু থেকে মানে সেকেন্ড সামেটিভ থেকে তুমি সম্ভবত ভর্তি হয়েছিলে, তাই না? হ্যাঁ, সেকেন্ড সাবজেক্টে ওই মে মাসের ফার্স্ট উইক থেকে আমি আপনার কাছে পড়া শুরু করি। আচ্ছা, মে মাসের ফার্স্ট উইক থেকে, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার একটু একটু নোটস তৈরি করা হলো এবং পড়া হলো, ঠিক আছে? এবং পরীক্ষার আগে তুমি কিরম ভাবে পড়েছিলে সেটা তুমি বলো। পরীক্ষার আগে বলতে গেলে আমি এদের যে আপনি তো জানেনই ডিসেম্বর মাসটাতে আমার বাবা হুম এরকম হবার মানে আমার মারা যাওয়ার জন্য না একটা বাড়িতে একটা খুবই একটা হুম কন্ডিশন হুম খুবই খারাপ হয়েছিল, আমি ভালো করে ফোকাস করতে পারতাম না। কিন্তু তবুও যতটা সম্ভব আমি ভালো করে আপনার দেওয়া নোটস গুলো পড়তাম বা রিভিশন করতাম, মানে বইটাকে আমি ভেবেছিলাম যে ভালো করে বইটাকে রিভাইজ করে দেবো। হুম কারণ আমি যত আমি ভালো করে রিভাইজ করবো বা প্র্যাকটিস করবো কোশ্চেন গুলো তবেই আমি টেস্ট পেপার ধরতে পারবো, মানে টেস্ট পেপারে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবো না। তো সেটাই আমি যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছিলাম। তারপরে এবার জানুয়ারি মাসটাতে তো আর আমার কাছে এক মাস ছিল হুম আমার হাতে। তো কি করেছিলাম,
একটা টেস্ট পেপার আমি একটা ভালো একটা টেস্ট পেপার আমি কিনেছিলাম। তো কিনে সেখান থেকে যত শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছি, আপনিও বলেছিলেন যে শর্ট কোয়েশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করতে, কেন ব্রড কোয়েশ্চেন মানে 2 মার্কস 3 মার্কস বা 5 মার্কসের আপনি যেগুলো আমাদেরকে দিয়ে দিতেন সেগুলোই এক্সামেতে পড়েছে আর পরেও প্রত্যেকেতে হ্যাঁ টেস্ট ওটা পেপার তো বলে সাজেশন দেবেন। যা দেওয়া হবে ওটাই হ্যাঁ করবে। হ্যাঁ, তো ওইগুলো তো আমি আপনার এগুলো করতাম, কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলোর জন্য আমি পুরো টেস্ট পেপারটাকে ভালো করে করেছি, শর্ট কোশ্চেন প্র্যাকটিস। একদম টেস্ট পেপার এবং প্র্যাকটিসের মাঝখানে তুমি হয়তো কিছুদিন তুমি অ্যাবসেন্ট ছিলে, ওরকম একটা ঘটনার স্বাভাবিক। এবং দেখা একটা একটা এত ছোট বাচ্চা মানুষ হয়েও তুমি ওই সময় দিয়ে কাম ব্যাক করেছো, এটা হয়তো অনেকের কাছে ইন্সপিরেশন। মানে তুমি একটা ছোট বাচ্চা এবং অনেকের কাছে ইন্সপিরেশন, অনেকে ধরো বিভিন্ন ধরনের মানে অজুহাত বা কিছু, কিন্তু তুমি একটা বাচ্চা হয়ে ওই মোমেন্টে আমি তোমাকে দেখেছি তুমি প্রত্যেকটা মক টেস্ট তুমি অ্যাটেন্ড করছো, তাই না? মক টেস্টগুলো তারপরে তুমি কিন্তু দিয়েছিলে যে ওই সময় তো আর সম্ভব হয়নি, তারপরে মক টেস্ট আমি দেখেছি তুমি মক টেস্টগুলো প্রত্যেকটা সময় তুমি অ্যাটেন্ড করছো, মক টেস্টগুলো দিচ্ছ। মক টেস্টের ব্যাপারে তুমি কি বলবে ভাই বোনেদেরকে? মক টেস্টের ব্যাপারে আমি এটাই বলবো, প্রথমে হয়তো যারা আমার থেকে যারা ছোট আছো আমি তাদেরকে এটাই বলবো যে হয়তো দেখতে পেলে যে তুমি কোয়েশ্চেন সঠিক সময়তে তুমি শেষ করে উঠতে পারছো না, হাতের লেখা স্পিড কমে যাচ্ছে, মনে হচ্ছে যেন হাতের লেখাতে যে সুন্দর করতে গিয়ে কি হচ্ছে, মানে নিট এন্ড ক্লিন করতে গিয়ে তুমি টাইম ম্যানেজ করতে পারছো না, তার আগে মানে এক্সামের সময় শেষ হয়ে যাচ্ছে, আর সেই মতো তাই জন্য তুমি তোমার মানে তুমি যে ফলস্বরূপ মানে তুমি যেটা আশা করো সেই মতো মার্কস পাচ্ছ না। তো সর্বপ্রথমে আমি যেটা সাজেস্ট করব সবাইকে, যে প্রথমে নিজেকে না ধরো একটা মানে যেমন ম্যামের কাছেতে কোনো একটা মক টেস্ট দিলে, তারপরে তুমি সেই মক টেস্টটা তুমি নিজে বাড়িতে নেটওয়ার্কটা একটু গন্ডগোল হচ্ছে মনে হয় সীতা, নেটওয়ার্কটা একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ এবার বলো। হ্যাঁ এবার একটু বলো। হ্যাঁ যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ এবার বলো। হ্যাঁ ম্যাম বলছি। তো যেটা বলছিলাম যে একটা পার্টিকুলার টাইম সেট করবে, যা যত মার্কসের হবে সেই মতো একটা নির্দিষ্ট করে কোয়েশ্চেন ব্যাংকেতে যেমন করা থাকে বা পার্টিকুলার টাইমের এতে সেরকম ভাবে বসে বসে সলভ করে প্রথম কিছুতেই সলভ করতে পারবে না, সময় বেরিয়ে যাবে, হয়ে যাবে, কোয়েশ্চেন আনসার ভুল হয়ে যাবে অনেক সময় চাপের এতে, কিন্তু যত প্র্যাকটিস করবে তত এই এই অ্যাকচুয়ালি এই প্রসেসটা না একটা লং প্রসেস। বছরের শুরু থেকে যদি তোমরা করতে থাকো না, তাহলে বছরের শুরু থেকে বলতে এই যে ফার্স্ট সামেটিভ এখন এক্সাম তোমাদের মনে হয় হয়ে গেছে, এবার তোমরা সেকেন্ড সামেটিভ এক্সাম হয়তো তোমাদের অগস্ট মাসেতে হবে, তখন থেকে তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো না, তাহলে অনেকটা ব্যাপারটাকে সহজ হয়ে যাবে। একদম, মানে তুমি যেটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখো সবাই তো ফলো করেনি, অনেকে করেছে, তাদের রেজাল্ট তোমাদের সামনে আছে প্রত্যেকের, ঠিক আছে? যেটা হচ্ছে আজকে জাস্ট কিছুক্ষণ আগে রাহুলের এটাও মানে পোস্ট হচ্ছে, আজকে আস্তে আস্তে সবারটাই পোস্ট হবে। এবার এই বছরটা যেহেতু নেওয়া হচ্ছে, আগের বছরের মাঝখানের বছরটা নেওয়া হয়নি, ওই সময় একটু সমস্যা ছিল মানে আমার ইন্টারভিউ চলছিল, বারবার স্কুলে যাওয়া আসারটাও আমি মানে নিতে পারিনি। তো তারা বলছে ম্যাম আমাদের বেলায় তো নিলেন না। আচ্ছা এটা কোনো ব্যাপার না, তোমরা চাইলে এখনও দিয়ে দিতে পারো, যারা ধরো 11-এ পড়ছে ম্যাম আমাদেরটা তো নিলেন না, ধরো এখন 12-এ পড়ছে, সরি 12 পড়ছে আমাদেরটা নিলেন না, তোমরা চাইলে দিতে পারো, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম তখন সবাই ফলো করেনি। আমি বলেছিলাম যে আমি যখন মক টেস্ট নিচ্ছি, তুমি পারছো না, তোমার টাইম হচ্ছে না, তোমার ক্ষেত্রে হয়েছে অনেক টাইম হচ্ছে, টাইম ম্যানেজ হচ্ছে না, তো তুমি বাড়িতে বসে ওটা দাও। তুমি কি সেটা ফলো করতে বলো? হ্যাঁ আমি ফলো করতাম। এবং তোমার কি উপকৃত তুমি হয়েছো কি মনে হয়? হ্যাঁ আমি অনেকটাই উপকৃত হয়েছি একদম। তো এক্সামের সময়তে, মানে শুধুমাত্র আমি মানে আমার যতগুলো সাবজেক্টে টেস্ট হয়েছে, মানে যতগুলো মাধ্যমিকের সময় যতগুলো এক্সাম হয়েছে, তার মধ্যে থেকে এবার যেহেতু আমি ওই যে 1-1.5 মাস মতো যে আমি সময় পাইনি ভালো মতো করার না, আমি আপনার এটাকেই সব থেকে বেশি করে করতাম, যে ভালো করে প্র্যাকটিস করতাম, কোয়েশ্চেন সলভ করতাম, ভালো করে মেন্টাল করার চেষ্টা করতাম। তো আমি রিভিশনের জন্য না, মানে এই যে খাতা একবার রিচেকের জন্য আমি একবার সময় পেয়েছিলাম, ওটাই আমার কাছে যথেষ্ট, আমি যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে আমি দিতে পারি। হ্যাঁ, কারণ সময়টা মানে তোমার সিচুয়েশন অনুযায়ী হয়তো যদি এরকম কিছু না থাকতো হয়তো আরো ভালো যথেষ্ট ভালো করেছো রেজাল্ট। মানে এই অনেকে বলবে যে ধরো এই ভালো রেজাল্টগুলো পোস্ট করা হচ্ছে বা কিছু, যে না মানে সবাই এরকম রেজাল্ট করেনি,
হয়নি, মাত্র 12% ফার্স্ট ডিভিশন, খুবই খারাপ রেজাল্ট। তার মধ্যে যে তোমরা এত ভালো রেজাল্ট করেছো এটা সত্যি প্রশংসনীয়, এবং ওই অবস্থার মধ্যে থেকেও তুমি করেছো, এটা হচ্ছে অনেকের জন্য ইন্সপিরেশন। মানে যত খারাপ সিচুয়েশনে আসুক আমি ডিসিপ্লিন আমায় থাকতে হবে, আমায় করতে হবে, তাই তো? কি মনে হয় তোমার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এটা যেটা সমস্ত স্টুডেন্টদের এটা মোটো হওয়া উচিত। এবার যত জীবনে না অনেক সমস্যা আসে, জীবন সত্যি মানে এতে যে মানে আপস এন্ড ডাউনস লেগেই থাকে। একটা লাইফের গ্রাফ কখনো স্ট্রেট ফরওয়ার্ড হয় না, কখনো উপরে নামছে, কখনো নিচে যাচ্ছে, কখনো একেবারে পুরো এত উপরে চলে গেল তারপরে আবার হুড় হুড় করে নিচে নেমে গেল। তো লাইফ মানে অনেক কষ্ট দেবে, অনেক যন্ত্রণা দেবে, কিন্তু নিজে যদি এগোতে পারি না আমরা তাহলে সমস্ত কিছুই সম্ভব। আমি বলছি না যে আমি আমার একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমি এত করবো, কিন্তু সেটা আমার এর জন্য করতে পারিনি, কিন্তু আমি সেই সময়টাতে যেটা আমার বেস্টটুকু দিয়েছি এটাই আমার কাছে যথেষ্ট। আমার বেস্টটুকু আর দিতে এটা পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার, তাই তো? বলো। আর সবাইকে আমি আমার জুনিয়র ছোট ভাই বোনেদেরকে এটাই বলবো যে দেখো, সবারই একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ আমি এত পার্সেন্ট পাবো বা আমি এত স্কোর করব, কিন্তু এটাই আমি শেষমেশ বলবো যে কর্ম করে যাও, ফলের আশা করো না। এটা আমাদের এতে যে মানে গীতার আমার গীতাতেও আমাদের এটা লেখা আছে। একদম, কর্ম করে যাও, তারপর যেটা হবে হবে। আমি আমার 100% দিচ্ছি, তারপর যা সিচুয়েশন আসবে সেটা আমি অবশ্যই ভালো সিচুয়েশনই আসবে, কারণ আমি আমার 100% দিয়েছি। মানে আমার ঈশ্বরও দেখছে যে আমি দিচ্ছি, আমার 100% আমি পরিশ্রম করছি, এখানে আমার কোনো চিটিং নেই, আমার পরিশ্রম এখানে আমার রয়েছে, তাই তো? এটাই মেন। প্রথমত যেটা তুমি বললে সেটা হচ্ছে যে আমি যেরকম কোশ্চেন অ্যান্সার তোমাদের করিয়েছি ফার্স্টে ক্লাসে বুঝে নিয়ে, তারপর তুমি রাফ খাতায় করেছো, তারপর ফেয়ার খাতায়, মানে ফেয়ার খাতায় টুকেছো। আচ্ছা, নোটস করাটা কতটা জরুরি সেটা তোমার কি মনে হয়? নোটস যেটা তৈরি করতে বলেছিলাম ফেয়ার খাতায়, সেটা কতটা জরুরি একটা ভালো নাম্বার করতে গেলে, কি মনে হয়? অনেকটা অনেকটা জরুরি। যেটা আমি আমার নাইনের বেলাতে যেটা করতাম না, নাইনের বেলাতে আমি কি ভাবতাম, হ্যাঁ বইটা ভালো করে পড়ে নেব, ওই হয়তো দু একটা জিনিস একটু লিখলাম, যেগুলো যেগুলো মাথায় থাকছে না একটু মানে হাবিজাবি ভাবে লিখে নিলাম, তারপরে এক্সামের লাস্ট মুহূর্তে এসে মানে পরের দিন ধরুন আমার লাইফ সায়েন্স এক্সাম আছে, তার আগের দিন আমার সত্যি মানে একটা পুরো বইকেও এরকম ভাবে রিভিশন দেবো, সেটা কি একটা চারটিখানি ব্যাপার? মানে অনেকটা একটা বড় হেক্টিক হয়ে যায়, ওতে করে আরো মনে হয় আরো সমস্ত কিছু নতুন মনে হয়। আর এমনি তো নাইনের কনসেপ্ট না অনেক মানে টেনের থেকে অনেকটাই ভাস্ট, সত্যি কথা বলতে কি। যেটা কিনা 11-এ গিয়ে পুরো ফুল আছে, তাই তো? 11 আছে, আমি অবশ্য বায়োলজি নিইনি, হ্যাঁ কিন্তু তুমি আমি যেটা বলেছিলে, এটা যে বলেছিলে। হ্যাঁ আমি সিলেবাস দেখে বা এ দেখে আমার অনেক মানে বেশ কয়েকটা বন্ধু বান্ধবী নিয়েছে, তো ওরাই বলছিল যে হ্যাঁ নাইনের সাথে 11-এর অনেকটাই আছে। আমি ওই থেকেই একটা অ্যাজিউম করে নিছি যে হ্যাঁ অনেকটাই একদম। বেশি। আচ্ছা। তো নোটস অনেকটা এতে যে এতে করে কি হয়, এক্সামের আগের দিন এই যে আমি আপনার কথা শুনে যে আমি নোটস বানাতাম ফেয়ার খাতাতে আমি যে লিখতাম, ওতে করে কি হতো আমি লাস্ট মোমেন্টে যখন আমি দেখছি বইটা আমার পাশে আছে, বইটা তো দেখছি, ধরুন আমার কোয়েশ্চেনে মানে আমি এটা ঠিক বুঝতে পারছি না যে কি বলেছে এখানটাতে, যখন আমি কোয়েশ্চেনটার অ্যান্সারটা দেখে নিতাম তখনই হ্যাঁ চট করে মনে পড়ে গেল, সেটা আমার বারবার লিখে লিখে প্র্যাকটিস করা আছে বলে ওটা একদম অটোমেটিক্যালি না সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ঢুকে যায়। একদম, অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু ভুলি না, মানুষরা কোনো কিছু হলে না মাথার মধ্যে এলোমেলো হয়ে থাকে। লং টার্ম মেমোরি থেকে শর্ট টার্মে চলে যত তুমি লিখবে, মানে তুমি চোখ দিয়ে দেখছো, মাথায় যাচ্ছে, লিখছো, তোমার শরীরের মধ্যে থেকে এটা ঘুরছে, তোমার মাথায় কিছুটা হলে লেখার জন্যও থেকে যাচ্ছে, তারপরে যখন তুমি রিভিশন দিচ্ছ নিজের হাতের লেখা সব থেকে বেশি আমরা মাথা ক্যাচ করতে পারে। তো পরীক্ষার আগে কোনো প্রবলেমই হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে, তাই তো? আচ্ছা, আর সাজেশন নিয়ে কি হ্যাঁ বলবে, কি মনে হয়? সাজেশন, সত্যি কথা বলতে কি বলবো ম্যাম, আপনি যেই সব সাজেশন গুলো দিয়েছিলেন সেগুলো প্রত্যেকটা মানে 2 মার্কস 3 মার্কস 5 মার্কসের, এতে যে আঁকাগুলো এসব ডায়াগ্রাম কমন এসেছে, মানে সব কোয়েশ্চেন গুলোও কমন এসেছে। বলতে গেলে হ্যাঁ এতে যে হয়তো কোয়েশ্চেন গুলো মানে কি বলবো একটু ঘুরিয়ে ফিরে এসেছিল, যেটা আপনি আমাদেরকে বলেছিলেন যে কোয়েশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে ভালো পারে, করে পড়বে তো কোশ্চেনটা, সেইভাবে না বলেছিলাম বারবার করে। হ্যাঁ এটা ভালো করে আমাকে মানে আপনি আমাদেরকে পড়তে বলেছিলেন, তো ভালো করে পড়ছিলাম, এ করছিলাম, এ করতে করতে মাথায় চলে এসেছিল, তো সেই মতো যতটা নিজের চেষ্টা করেছি ততটা দেখেছি। একদম। আচ্ছা, এটা তো হয়ে গেল তোমার পড়া তৈরি,
পড়া তৈরির ব্যাপারটা হয়ে গেল, যেটা মানে সাজেস্টিভ ওয়েতে, যেটা সব কিছু থেকে কোশ্চেন আসে না, একদম যেটা ক্লাসের কঠিনগুলো তোমাদের লিখে দেওয়া হয়েছে নোটস, সেটা তুমি ফেয়ার রাফ খাতায় করেছো, তোমার ফেয়ার খাতায় করেছো, এবং হোমওয়ার্কগুলো চেক করাও হয়েছে। অ্যাকচুয়ালি ফেয়ারে তুমি করছো, অ্যাকচুয়ালি ঠিক করছো কি ভুল করছো ওটাও চেক করে দেওয়া হয়েছে, তাই তো? ফেয়ারের যে নোটস হ্যাঁ প্রত্যেক দিনের। হ্যাঁ চেক করে দেওয়া হতো। তারপরে যে আপনি যে চেক করতেন, যেমন আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে যে হ্যাঁ আমি কোনো কোয়েশ্চেন অ্যান্সারের এতে কয়েকটা টপিক মানে কয়েকটা পয়েন্ট আমি মিস করে গেছি, তো আপনি বলে দিতেন যে একটা পেপারে মানে ছোট একটা পেপারে একটা আটকে দিতে সেখানটাতে, কেন অন্য জায়গাতে লিখলে হয়তো আমি ভুলে যেতে পারি সেই এটা মানে গোলানোর চান্স। বলো। খুব ভোলানোর চান্সটা অনেকটা বেশি থেকে যায়, কিন্তু সেটা করলে মানে একটা ছোট একটা পেপার আটকে দিয়ে সেটাতে লেখা থাকলো না, তাহলে অনেকটা মাইন্ডের মধ্যে থাকে সেটা যদি আমি দেখি রিভিশনের সময়। মানে সিজে যেটা বললো, আমি পড়ার দিকটা আসি, লেখার দিকটা আসছি তারপরে। তো ফার্স্টে রাফ খাতায় বুঝে নিয়ে, মানে রাফ খাতায় রাফলি নোট, তারপরে সেটাকে সুন্দর করে সাজেস্টিভ ওয়েতে যেটা যেটুকু হয়ে যাচ্ছে ওটুকুই সাজেশন দেওয়া, তারপর সেটা ফেয়ার খাতায় তুলে নেওয়া, তাই তো? এবং সেই ফেয়ার খাতায় ভুলভাল লিখছো এরকম না, আমি প্রত্যেকটা খাতা চেক করি। তারপর টপিক শেষ হলে কি তোমাদের, টপিক শেষ হলে কি থাকতো বলো? নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, তো এটা তো হয়ে গেল লেখার ব্যাপারটা, নেটের সমস্যা হচ্ছিল। লেখার তৈরি করার ব্যাপারটা যেটা হচ্ছে, নোটস অবশ্যই তৈরি করতে হবে, সাজেশন ভিত্তিক তৈরি করতে হবে, বারবার মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টের টাইম ম্যানেজ না হলে তোমায় যে কোশ্চেনটা আমি তোমায় মক টেস্ট নেবো সেটা তোমায় বাড়িতে আবার প্র্যাকটিস করতে হবে, যে কোনো সাবজেক্টের টিচার মক টেস্ট দেবে, তোমার বাড়িতে ওটা প্র্যাকটিস করতে হবে, টাইম ম্যানেজ হয়ে যাবে। এবং অবশ্যই খাতা চেক করাতে হবে টিচারকে দিয়ে, তাই তো? নাহলে তুমি ভুলভাল খাতায় লিখে রাখছো, তো সেটা তো বুঝতে, ভুলটা ফাইনালে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পড়া তৈরি। এইবার তুমি আমাকে বলো যে পরীক্ষার হলে তুমি প্রবেশ করেছো, ওই দিনটার কথা একটু ভাববে। পরীক্ষার হলে তুমি প্রবেশ করেছো, কোশ্চেন পরীক্ষার হলে প্রবেশের থেকে পরীক্ষার খাতা জমা দেওয়ার মোমেন্ট অবধি কি কি করেছো, এগুলো ভাইটাল। কারণ মাইন্ড কি করে তুমি মানে কনসেন্ট্রেট তুমি ছিলে এবং ভালোভাবে তুমি যাতে লিখতে পেরেছো সেইটা একটু বলো। প্রথমেই আমি বলবো যে যখন তোমরা সবাই পরীক্ষার সময়তে মানে একটা কাজ করবে, পরীক্ষার আগের দিন রাত্রিবেলাতেই বোতলে যদি পারো ভালো হয় নুন চিনির জল করে নিয়ে যাবে বা গ্লুকোজ জল করে নিয়ে যাবে। কেন পরীক্ষার সময়তে কি হয় আমাদের না, এদের যে কোন একটা যদি একটু টাফ কোয়েশ্চেন পেয়ে যাই না, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমাদের মাথা কাজ করে না। তার জন্য কি হয়, যেসব সহজ সহজ যেসব কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো ফলো করতে পারি না। আর আর এই জলটা না দরকার হলে একটার বদলে দুটো জলের বোতল নিয়ে যাবে, কেন জল আমরা যত খাবো তত আমাদের মাথাতে অক্সিজেনটা যাবে, আর ওতে করে আমাদের মানে যে হাতে লেখা স্পিডটাও আমাদের ইনক্রিজ হবে, আর আমাদের ব্রেনটাও কাজ করবে, এতে করে হাতটাও চলবে তাড়াতাড়ি। তো প্রথমে যখন তুমি কোয়েশ্চেন পেপারটা হাতে পেলে, আর অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তোমাদের হাতে কোয়েশ্চেন পেপার দিয়ে দেন টিচাররা, তো সেটাকে ভালো করে তোমাকে গো থ্রু করতে হবে, মানে অন্তত 2 থেকে 3 বার ভালো করে তোমাকে ওই কোয়েশ্চেন পেপারটাকে ভালো করে গো থ্রু করতে হবে। প্রথমে একবার তুমি দেখলে ভালো করে কোয়েশ্চেন পেপারটা, সমস্ত কোয়েশ্চেন গুলো পড়লে যে কি কি আছে, তারপরে কি করবে, একটা পেন্সিল নেবে হাতেতে, যেসব কোয়েশ্চেন গুলো মনে হবে যে হ্যাঁ সহজ সেগুলোতে টিক মার্ক করবে, মানে যেগুলো তুমি পারবে। আর যেগুলো পারবে না সেগুলো টিক মার্ক করা দরকার নেই, নাহলে কনফিউজড হয়ে যাবে। যেগুলো পারবে সেইগুলো টিক মার্ক করবে। তারপরে আবার যেগুলো যেগুলো আছে একটু ভাববে, মানে যেসব ইজি ইজি কোয়েশ্চেন গুলো সেগুলো কিন্তু ভাববে, কেননা যে টাফ কোয়েশ্চেনের পেছনে যদি আমরা বেশি সময় করে দিই না, তাহলে আমরা ইজি কোয়েশ্চেনে যে আমরা 100% টুকু দিতে পারতাম সেটা আমরা পারবো না। তাই যেগুলো তোমার হাতের মধ্যে আছে সেইগুলোকে আগে ভালো করার চেষ্টা করবে। তো এইগুলো নিয়ে ভাবতে ভাবতে 15 মিনিট কেটে গেল অ্যানালিসিস করতে করতে। তারপরে এবার মানে 10 মিনিট যখন কেটে যায় তখন তো তোমাদেরকে মানে অ্যান্সার শিট দেখবার জন্য তোমাদেরকে পেপার দেওয়া হয়, তো সেখানে ভালো মতন যেসব দেওয়া উচিত, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড, রোল নাম্বার, তোমার নাম, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলে তারপরে ভালো মতন মার্জিন টেনে নেবে সমস্ত এতে। আর মার্জিন টানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যা
আর তোমাদেরকে এমন ভাবে প্র্যাকটিসের মধ্যে আওতায় আনতে হবে, যেটা আমার এক্সামের সময়তে আমার প্রবলেম হয়েছিল, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে একটুখানি না, যখন তোমরা ধরো মক টেস্ট দিচ্ছ, মানে এমনি মানে ম্যামের কাছে বলো বা অন্য কোনো টিউশনের ব্যাচেতে বলো, যখন টেস্ট দিচ্ছ, তখন সেই সময়টাতে, যখন এক্সাম দিচ্ছ সেই সময়টাতে মার্জিন টানবে, তাড়াহুড়ো করে করতে হবে, কিন্তু নইলে তুমি যদি আগে থেকে মার্জিন টেনে রেখে দাও না, কেন তোমাকে তো পাতার পর পাতা নিয়ে যেতে হবে, ওগুলোতে তো আর মার্জিন টানা থাকবে না, ওতে করে তোমার টাইম ওখানেই তোমার দেখবে 5-10 মিনিট লেগে যাচ্ছে, আর অত আমাদের হাতে সময় নেই। আর ওই জন্য আমরা ততই হ্যাঁ হ্যাঁ বলো, মার্জিনের ব্যাপারটা হলো তারপর। মার্জিনের ব্যাপারটা আমাকে প্রচুর মানে করেছিল আসলে এক্সামের সময়টাতে, যেটা আমি বুঝতে পেরেছি। একদম টাইম খেয়ে যায় সমস্যাটা, হ্যাঁ আমার অনেকটাই টাইম খেয়ে নিয়েছিল, যেটা আমি যে রিভিশনের জন্য আমি যেটা ম্যাম আপনাকে বলছিলাম, যে আমি শুধু লাইফ সায়েন্স বাদে আর কোনো সাবজেক্টে রীতিমতো অঙ্কের সময় তো আমি যে ভালো করে একটুখানি যে চোখ বুলিয়ে যে মানে ভালো করে যে দেখবো, গোছু করবো, সেটাও আমি সময় পাইনি। মানে লাইফ সায়েন্সে এটা বলছে যে প্র্যাকটিসের জন্য সেটা সম্ভব হয়েছে। হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট গুলো সেইভাবে আমি ভালো করে করতে পারি না, আমি ভেবেছিলাম যে আমি করবো, কিন্তু সেই মতো আর হয়নি, সেটা তো আলাদা ব্যাপার। প্র্যাকটিসই কিন্তু তোমার লাইফে সফলতা দেবে। যারা ভাবছো প্র্যাকটিস করবো না, এ না, প্র্যাকটিসটাই তোমার আলটিমেট লাইফে যে সাফল্য, সেটা প্র্যাকটিসটাই দেবে। আচ্ছা, যে কোনো সাবজেক্ট, যে কোনো জিনিস একদম প্র্যাকটিস, যে কোনো কিছু খেলা হোক বা যে কোনো যেই ফিল্ডে তুমি আছো, প্র্যাকটিস। ইনফ্যাক্ট যে ধরো আমি যে ফার্স্ট ভিডিও বানাচ্ছি এরকম না, আমিও প্র্যাকটিস করেছি। আমি যে যখন আমি অফলাইনে পড়ানো আর অনলাইনে এসে লাইভে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো, সেটা এক না। যেমন মানে ক্যামেরা হট করে ফেস করা অতটা ইজি না, তো আমি তো সবই পারছি, বাট ক্যামেরা ফেস করা ইজি না। আমিও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ওই সময় প্রচুর প্র্যাকটিস করেছি। ইনফ্যাক্ট আমার একদম ফার্স্ট ভিডিওটা ছিল, আমি ডিলিট করে দিতাম, কিন্তু আমার ছাত্ররা বলছে না ওটা থাকুক, ওটাতে দেখে আমরা ওটা মানে উপকৃত, যে ডিলিট করবেন না। ওখানে আমি দেখছি ভিডিওটা আমার এমনি ছিল, তো ওটা আমি জাস্ট পড়িয়েছিলাম। তখন আমি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ আমার সামনে কেউ নেই। ধীরে 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 হয়েছে। প্রত্যেকটা ফিল্ডে, তুমি যে ফিল্ডে আছো, প্র্যাকটিস ছাড়া তুমি কখনো এগোতে পারবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সৃজিতা। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। সৃজিতা মানে যে স্টোরিটা, ও কিন্তু সব অনেকের ক্ষেত্রে ইন্সপিরেশন। সিচুয়েশন যত খারাপ থাকুক, আমাকে ডিসিপ্লিন থেকে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কষ্ট হচ্ছে, বাট তাও এইটুখানি ছোট বাচ্চাও দেখো সেটাই বললো যে আমাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, তো সেটা নিয়েই আমাদের চলতে হবে, সেটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। তাই কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট করেছে। আগামী দিনেও সৃজিতা অনেক অনেক সফল হোক, এটাই আমি চাইবো। তোমার যেটা মনের ইচ্ছা আছে সেটা যেন পূরণ হয়, এটাই তোমার কাছে শুভকামনা। প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? এবং আগামী দিনে যারা যারা আছো বা আপনার যদি রিলেটিভরা থাকে, বাচ্চারা থাকে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এই জিনিসটা। মানে এই স্ট্র্যাটেজিগুলো অনেকেরই কাজে লাগে, যাতে করে তারা ওই নাম্বারটা অ্যাচিভ করতে পারে। ও আরও ভালো নাম্বার পেতো, ওর যে ছিল আরও ভালো নাম্বার পেতো, কিন্তু ওই খারাপ সিচুয়েশনটার জন্য হয়তো পায়নি, ঠিক আছে, বাট সেটা কোনো প্রবলেম নয়। যেটা শিখেছে সেটা ওর আগামী দিনে কাজে লাগবে। সিজিতে নেটটা একটু প্রবলেম করছে। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা থাকতে পারো। আর আমাদের টিউশন ক্লাস চলছে, আমাদের মাধ্যমিক ক্লাস 11-12 সমস্ত ক্লাসেরই টিউশন ক্লাস চলছে। বাংলাতে বিজ্ঞান ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, আমি নম্বরটা আরেকবার বলে দিই, 8420659444। ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা না পেলে কমেন্ট করে নিও, সেখান থেকে যোগাযোগ করে। তো আমাদের পেইড টিউশন ক্লাস চলছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। মাধ্যমিকের ক্লাস 11-12 সমস্ত ক্লাসেরই ক্লাস চলছে। আর এটা শুধু এই বছর না, প্রতি বছরই এরকম 90 থেকে একদম মানে 100, এবছর হাইয়েস্ট নাম্বার 100 রয়েছে। ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্ক আছে, ওটা ক্লিক করে দেখে নাও। তোমার যদি মনে হয় তোমরা যোগাযোগ করে পেমেন্ট করে সরাসরি ক্লাসে জয়েন করেছো। আর ভিডিওটা প্রত্যেকে লাইক করো এবং তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও, ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করো, যাতে করে কি সব ছাত্রছাত্রীরা দেখে উপকৃত হয় এবং বাকি ছাত্রছাত্রীদেরও 97-100 পাওয়া ভিডিওটাও রয়েছে। প্রত্যেকে দেখো, ভালো থেকো প্রত্যেকের আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল।